ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি গতিবিদ্যার দ্বিতীয় লেকচারে। আমরা আজকের ক্লাসে গড় বেগ এবং গড় দ্রুতি রিলেটেড দুই একটা ম্যাথ প্রবলেম সলভ করব। আমি তোমাদের গত ক্লাসে গড় বেগ এবং গড় দ্রুতির থিওরিটা পড়াই দিয়েছিলাম। গড় বেগ কাকে বলে, গড় দ্রুতি কাকে বলে, এই দুইটার মধ্যে পার্থক্য কি, এটা আমি ডিটেলস তোমাদের খুব সুন্দর করে বুঝাই দিয়েছিলাম। এবং এর পাশাপাশি আমরা গতির সূত্রগুলো প্রমাণ করছিলাম। তো গতির সূত্রগুলো আমরা প্রমাণ করছিলাম দুইটা নিয়মে। একটা হচ্ছে তোমরা 9-10-এ যেভাবে সূত্রের মাধ্যমে প্রমাণ করো সেটা, আর একটা হচ্ছে ক্যালকুলাসের মাধ্যমে। তো দুইটা নিয়মই আমি তোমাদের দেখাই দিয়েছিলাম। এখন এই যে গতির সূত্র, এই সূত্রগুলার গ্রাফ আমরা আজকের ক্লাসে দেখব। মানে সমবেগ, সমত্বরণ, সমমন্দন এর গ্রাফগুলা কেমন হয়, এই গ্রাফগুলো আমরা দেখব। এবং এর পাশাপাশি গতির যে সূত্রগুলো আমরা গত ক্লাসে প্রমাণ করছিলাম, এগুলা কিন্তু গ্রাফের মাধ্যমে প্রমাণ করা যায়। তো আমরা গ্রাফের মাধ্যমে গতির সূত্র প্রমাণ করব এবং কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করব। এটা হচ্ছে আজকের ক্লাসের আমাদের পড়ার টপিক। তো চলো শুরু করি। প্রথমে আমরা একটু লিখে নিই গড় বেগ এবং গড় দ্রুতি। গড় বেগ এবং গড় দ্রুতি এর একটা ম্যাথ প্রবলেম আমরা একটু সলভ করি। তো ম্যাথ প্রবলেমটা আমাদের বলতেছে যে কোনো একজন বালক এ বিন্দু থেকে একটা অর্ধবৃত্তাকার পথে বি বিন্দুতে গিয়ে পৌঁছাইলো। এই বিন্দু থেকে বি বিন্দুতে গিয়ে পৌঁছালো। এই যে পথটা, এই পথটা হচ্ছে একটা অর্ধবৃত্তাকার পথ। এই অর্ধবৃত্তের ব্যাসার্ধ আমাদের বলে দিচ্ছে, ব্যাসার্ধটা হচ্ছে 3 মিটার। এ থেকে বি বিন্দুতে বালকের পৌঁছাইতে, মনে করো বালকটা সাইকেল চালায় পৌঁছাইলো, তো বালকের পৌঁছাইতে 3 মিনিট সময় লাগে। এ থেকে বিতে পৌঁছাতে 3 মিনিট সময় লাগে। আমাদের নির্ণয় করতে বলছে বালকের গড় দ্রুতি ও গড় বেগ। গড় দ্রুতি ও গড় বেগ নির্ণয় করো। তো বলো তো গড় দ্রুতি, দ্রুতি কাকে বলে? দ্রুতি হচ্ছে দূরত্বের পরিবর্তনের হার। একজন বালক এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছে, তো এক্সাক্ট সে যতটুকু পথ অতিক্রম করছে এইটা হচ্ছে তার দূরত্ব। সেই দূরত্বের পরিবর্তনের হার, অর্থাৎ দূরত্বকে যদি আমি সময় দিয়ে ভাগ দিই তাহলে যেটা পাবো, মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ দিলে যেটা পাবো সেটাকে বলা হচ্ছে গড় দ্রুতি। দ্রুতি হচ্ছে এক্সাক্ট সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে বা পথ অতিক্রম করছে সেটার পরিবর্তনের হার সময়ের সাপেক্ষে। আর গড় বেগ কি? গড় বেগ হচ্ছে সরণের পরিবর্তনের হার। মোট সরণকে মোট সময় দিয়ে ভাগ করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে গড় বেগ। দূরত্ব আর সরণ যেমন আলাদা, ঠিক তেমনি দ্রুতি আর বেগও হচ্ছে আলাদা। সরণ হচ্ছে একজন লোক এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছে, তো সে যে পথেই যাক না কেন এই দুই বিন্দুর সংযোজক লম্বালম্বী যে সরল রেখার দূরত্বটা সেটাই হচ্ছে সরণ। তাহলে গড় বেগ হচ্ছে সরণের পরিবর্তনের হার আর গড় দ্রুতি হচ্ছে দূরত্বের পরিবর্তনের হার। তাহলে আমরা একটু বের করে ফেলি। তো এ থেকে বি বিন্দুতে গেছে, তাহলে সে এক্সাক্ট যে পথটা অতিক্রম করছে, এক্সাক্ট তার যে অতিক্রান্ত পথ সেইটা হচ্ছে এই অর্ধবৃত্তাকার পথ, এই যে এতটুকু। এটাকে আমরা মনে করো, এটাকে বললাম ডি। এখন এই ডিটা হবে হচ্ছে অর্ধবৃত্তের পরিধি। দেখো পুরো বৃত্তের পরিধি হচ্ছে 2πr, তাহলে 2πr এর অর্ধেক, তাহলে আমি 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 2 কাটাকাটি, তাহলে থাকলো কত? πr। এইটা হচ্ছে দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। তাহলে গড় দ্রুতি এটাকে আমরা ভি বার দিয়ে প্রকাশ করলাম। তাহলে এইটা হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট দূরত্ব এটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করছি, আর মোট সময় মনে করো টি। তো সময়টা আমাদের দেওয়া আছে, এ থেকে বিতে যাইতে তার কতটুকু সময় লাগবে, 3 মিনিট, এটা কিন্তু আমাদের বলে দেওয়া আছে। তাহলে মোট দূরত্ব এটা হচ্ছে πr ডিভাইডেড বাই সময় টি। পাই এর মান হচ্ছে 3.1416। আর এর মান কত? আর এর মান হচ্ছে 3 মিটার। আর টি এর মান এটা আমাদের বলে দেওয়া আছে, টি হচ্ছে 3 মিনিট। তাহলে উপরে দেখো এটা কিন্তু মিটারে প্রকাশিত, আর নিচের এটা কিন্তু মিনিটে প্রকাশিত। তাহলে এখান থেকে যে 3 আর 3 কাটাকাটি যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি পাই, অর্থাৎ 3.1416 এত মিটার পার মিনিট। এইটা হচ্ছে গড় দ্রুতি। এখন আমাদের বের করতে হবে গড় বেগ। তাহলে গড় বেগ এটা হচ্ছে সরণের পরিবর্তনের হার। তাহলে মোট সরণ, তাকে আমরা ভাগ দিব হচ্ছে মোট সময় দিয়ে। মোট সরণকে বললাম এস, মোট সময় হচ্ছে টি। তাহলে বলো তো সরণ কতটুকু হচ্ছে? এ বিন্দু থেকে সে বি বিন্দুতে গেছে, তাহলে সরণ হচ্ছে এ বিন্দু এবং বি বিন্দুর সংযোজক সরল রেখার লম্বালম্বী যে দূরত্বটা, এটা এ বিন্দু থেকে বি বিন্দুতে। তাহলে এ বিন্দু হচ্ছে শুরু আর বি বিন্দু হচ্ছে শেষ, আদি বিন্দু শেষ বিন্দু। তাহলে এই যে পথটা, এই যে দূরত্বটা, এটাকেই বলা হচ্ছে সরণ। এবং দেখো সরণই সবসময় দুই বিন্দুর মধ্যে শর্টকাট ডিস্টেন্স। সরণের চেয়ে কম ডিস্টেন্সে তুমি মানে ওই বিন্দুতে পৌঁছাইতে পারবে না, এটাই হচ্ছে সবচেয়ে কম ডিস্টেন্স। তো সরণের মানটা হচ্ছে দেখো এই অর্ধবৃত্তের ব্যাসের সমান। ব্যাস মানে কত? 2r, অর্থাৎ ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে গড় বেগ মোট সরণ হচ্ছে 2r ডিভাইডেড বাই মোট সময় t।
তাহলে 2 ইন্টু আর এর মান হচ্ছে 3 ডিভাইডেড বাই টি, টি এর মান হচ্ছে 3। তাহলে উপরেরটা কিন্তু মিটারে প্রকাশিত আর নিচেরটা হচ্ছে মিনিটে প্রকাশিত। তাহলে 3 আর 3 কেটে যাচ্ছে, তাহলে থাকতেছে 2 মিটার পার মিনিট। তাহলে এইটা হচ্ছে তার গড় বেগ, সরণের পরিবর্তনের হার, আর এইটা হচ্ছে তার গড় দ্রুতি অর্থাৎ দূরত্বের পরিবর্তনের হার। তাহলে আশা করি তোমরা দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো, পাশাপাশি দ্রুতি এবং বেগের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমরা এই টাইপের ম্যাথগুলো আসলে এখন কিন্তু সলভ করতে পারবো। আমি একটা ম্যাথ করা দিলাম, এরকম কিন্তু অসংখ্য ম্যাথ হইতে পারে, তো এই জিনিসগুলো তুমি সলভ করতে পারবা। বিশেষ করে এই জিনিসগুলো এমসিকিউতে আসার সম্ভাবনা বেশি। ওকে, এবার আমরা দেখো গড় দ্রুতি নির্ণয়ের আরো কয়েকটা ম্যাথ প্রবলেম দেখবো গড় দ্রুতি নির্ণয়ের। তো এই ম্যাথগুলো একটু আলাদা আছে, তো আমরা এটাকে একটু তিনটা ভাগে ভাগ করব, কেস 1, কেস 2, কেস 3, তিনটা ভাগে ভাগ করব, ভাগ করে তারপর আমরা সলভ করব। তো আমরা একটু লিখি। প্রথমটা হচ্ছে কেস 1। কেস 1 হচ্ছে অনেক সময় আমাদের এরকম বলে দিবে যে কোনো একটা গাড়ি তার যাত্রাপথের প্রথম অর্ধেক দূরত্ব এত দ্রুতিতে অতিক্রম করলো এবং পরের অর্ধেক দূরত্ব এত দ্রুতিতে অতিক্রম করলো, তাহলে তার গড় দ্রুতি কত হবে? মানে যাত্রাপথকে দুইটা ভাগে ভাগ করছে, তাহলে প্রথম অর্ধেক বা প্রথম অংশ সে একটা নির্দিষ্ট দ্রুতি নিয়ে গেছে, পরের অংশে সে আরেকটা দ্রুতি নিয়ে গেছে। এখন আমাদের এই দ্রুতি দুইটার মান বলে দেওয়া আছে, মনে করো V1 V2 দুইটা মান বলে দেওয়া আছে, আমাদের গড় মানটা বের করতে হবে, গড় দ্রুতিটা বের করতে হবে। এখন অনেকের কাছে মনে হয়, দেখো আমি একটু চিত্র আঁকি, মনে করো এখান থেকে যাত্রা শুরু, এখান থেকে যাত্রা শুরু, তাহলে এতটুকু পথ সে V1 দ্রুতি নিয়ে অতিক্রম করলো, তারপরে এতটুকু পথ সে V2 দ্রুতি নিয়ে অতিক্রম করলো। তো V1 দ্রুতি নিয়ে সে S1 দূরত্ব অতিক্রম করলো, V2 দ্রুতি নিয়ে S2 দূরত্ব অতিক্রম করলো। এই দূরত্বটা অতিক্রম করতে তার সময় লাগলো T1, এই দূরত্বটা অতিক্রম করতে তার সময় লাগলো T2। তা আমাদের মনে করো যে V1 V2 দ্রুতির মান বলে দেওয়া আছে। এখন আমাদের এখান থেকে বলতেছে গড় দ্রুতিটা নির্ণয় করো। তো অনেকে কি কাজ করে দেখো, গড় দ্রুতি বের করার জন্য এই কাজ করে যে V বার গড় দ্রুতি, এটা হচ্ছে V1 প্লাস V2 ডিভাইডেড বাই 2, মানে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দেয়। দেখো এইভাবে আমরা গড় দ্রুতি বের করতে পারবো, সমস্যা নেই, এইভাবে বের করা যায়, কিন্তু সব ক্ষেত্রে না। এইটা একটা ক্ষেত্রে সঠিক হয়ে যায়, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু এটা সঠিক হয় না যে দুইটা দ্রুতিকে তুমি যোগ করবা, যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে গড় মানটা বের করবা, এটা কিন্তু সব ক্ষেত্রে সঠিক হবে না। যেমন আমরা একটু দেখি এটা কোন ক্ষেত্রে সঠিক হয়। মনে করো এখানে ক্ষেত্র এরকম দুইটা হইতে পারে। কেস 1 এ আমি বলতেছি যে দুইটা পথের দূরত্ব সেম, অর্থাৎ প্রথম এই যে S1 দূরত্ব এটাকে আমি বললাম এটা হচ্ছে S, পরের যে S2 দূরত্ব এটাকে আমি বললাম S, মানে প্রথম অর্ধেকের দূরত্ব যা, পরের অংশের দূরত্ব তাই। তাহলে দুই ক্ষেত্রে দূরত্বটা সেম, কিন্তু সময় আলাদা, দ্রুতি আলাদা, সময় আলাদা, দ্রুতি আলাদা। তাহলে এই ক্ষেত্রে আমরা গড় দ্রুতিটা বের করব কিভাবে? আর কেস 2টা হচ্ছে দুই ক্ষেত্রে সময় সেম, প্রথম অংশ দ্বিতীয় অংশ সময় সেম থাকবে, কিন্তু পথ আলাদা, দ্রুতি আলাদা। তাহলে আমি একটু চিত্র আঁকি। কেস 2 হচ্ছে যে প্রথম অর্ধেক আর এটা হচ্ছে পরের অর্ধেক। তো প্রথম অংশ আর কি, প্রথম অংশ সে V1 দ্রুতি নিয়ে গেছে, পরের অংশ V2 দ্রুতি নিয়ে গেছে। প্রথম অংশের দূরত্ব হচ্ছে S1, পরের অংশের দূরত্ব হচ্ছে S2। প্রথম অংশ অতিক্রম করতে তার সময় লাগছে T1, পরের অংশ অতিক্রম করতে তার সময় লাগছে T2। এবার আমাদের কেস 2 তে বলে দিচ্ছে দুই ক্ষেত্রে সময় সেম, মানে প্রথম অংশ সে যে সময় অতিক্রম করছে, পরের অংশ সে ওই একই সময় অতিক্রম করছে, তাহলে T1 এর মানও T, T2 এর মানও T। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে দুইটা ক্ষেত্র আলাদা আলাদা ক্ষেত্র কি, একটা হচ্ছে দুই ক্ষেত্রে দূরত্বটা সেম, আর একটা হচ্ছে দুই ক্ষেত্রে সময়টা সেম। এখন আমাদের বের করতে হবে এই ক্ষেত্রে গড় দ্রুতি কত, ওই ক্ষেত্রে গড় দ্রুতি কত। তো গড় দ্রুতির যে কোনো সূত্রে আসতে পারে, আসুক, সমস্যা নেই, কিন্তু আমরা মাথায় রাখবো সর্বদা মেইন সূত্রটা। মেইন সূত্রটা হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়। গড় দ্রুতি ইকুয়াল টু মোট দূরত্ব বাই মোট সময়। তো আমরা এখানে লিখি গড় দ্রুতি, এটা V বার দিয়ে আমরা সবসময় প্রকাশ করি, এটা ইকুয়াল টু মোট দূরত্ব, যেভাবেই যাক না কেন, যে পথেই যাক না কেন, মোট দূরত্ব বাই মোট সময়। এটা হচ্ছে গড় দ্রুতির সূত্র। মোট দূরত্ব দেখো তো, দূরত্ব কত? S1 প্লাস S2, S1 প্লাস S2, আর মোট সময় হচ্ছে T1 প্লাস T2, T1 প্লাস T2। এখন S1 এর মানও S, আমি এই যে পরের লাইনে লিখি S1 এর মানও S, S2 এর মানও হচ্ছে S, তাহলে উপরে S প্লাস S আর নিচে হচ্ছে T1 প্লাস T2। এবার একটু খেয়াল করে দেখো, এই যে পথটা S দূরত্বটা সে অতিক্রম করছে V1 দ্রুতি নিয়ে T1 সময় সমবেগে, এই পথটা কিন্তু এই যে V1 দ্রুতি নিয়ে, এই পথটা কিন্তু V2 দ্রুতি নিয়ে, তাহলে এই যে সম দ্রুতি নিয়ে সমবেগ নিয়ে অতিক্রম করছে। তাহলে দেখো তো আমি এই ক্ষেত্রে এখানে লিখতে পারি কিনা যে আমরা কি জানি S ইকুয়াল টু হচ্ছে VT, এই সূত্র আমরা জানি। তাহলে S1 ইকুয়াল টু V1 T1, এই জিনিসটা আমরা লিখতে পারি।
তো যেহেতু এস ওয়ান এর মান হচ্ছে এস, তাহলে এখানে লিখলাম এটা হচ্ছে এস। তাহলে অতএব টি ওয়ান এইটা ইকুয়াল টু হচ্ছে এস ডিভাইডেড বাই ভি ওয়ান। তাহলে অতএব টি টু ইকুয়াল টু তাহলে কি হবে, এস ডিভাইডেড বাই ভি টু হবে। তো এই মান দুইটা আমি এখানে বসাবো, টি ওয়ান এবং টি টু এর মানটা বসাবো। তাহলে টি ওয়ান এর মান আমি পাচ্ছি এস ডিভাইডেড বাই ভি ওয়ান, ক্লিয়ার। আর টি টু এর মান পাচ্ছি এস ডিভাইডেড বাই ভি টু। এবার উপরে দেখো, উপরে আছে হচ্ছে 2s আর নিচে আমি s কমন নিলাম, 1 ডিভাইডেড বাই v1 প্লাস 1 ডিভাইডেড বাই v2। তাহলে এখান থেকে একবার একটু ক্যালকুলেশন করে লিখি, v1 v2 হচ্ছে লসাগু, v1 v2 এটা হচ্ছে লসাগু, আর উপরে হচ্ছে v1 প্লাস v2। s আর s কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে উপরে হচ্ছে 2v1 v2 আর নিচে হচ্ছে v1 প্লাস v2। উপরে 2v1 v2, দেখো এই যে দুইটা বেগের বা দুইটা দ্রুতির গুণ, তারপর তার সাথে 2 গুণ দিব আর নিচে হবে তার যোগফল। তো এইখান থেকে আমি কিন্তু এই যে গড় দ্রুতিটা পাবো। তাহলে গড় দ্রুতির এই ক্ষেত্রে সূত্র হচ্ছে এইটা, ঠিক আছে। আমরা কি ভাবছিলাম যে দুইটা যোগ হবে v1 প্লাস v2 ডিভাইডেড বাই হচ্ছে 2, এভাবে আমরা গড় বের করব, কিন্তু এভাবে দেখো গড় বের হয়নি, সূত্রটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আসো তো এই পাশে আমরা বের করি, এই পাশে আমরা গড় দ্রুতিটা বের করি। গড় দ্রুতি ভি বার এটা ইকুয়াল টু মোট দূরত্ব ডিভাইডেড বাই হচ্ছে মোট সময়। তাহলে মোট দূরত্ব এই ক্ষেত্রে s1 প্লাস s2 সময় হচ্ছে t1 প্লাস t2। তো দেখো সময় তো সেম, t1 এর মানও t, t2 এর মানও t। তাহলে এখানে এই যে t1 এর পরিবর্তে আমরা লিখলাম t, t2 এর পরিবর্তে আমরা লিখলাম t, একবারে লিখলাম। উপরে কি আছে, উপরে আছে s1 প্লাস s2। s1 ইকুয়াল টু কি হবে, দেখো এই ক্ষেত্রে এই যে সূত্র s ইকুয়াল টু vt, তাহলে s1 ইকুয়াল টু হবে v1 t1, তো t1 এর মান তো t, তাহলে s2 ইকুয়াল টু হবে v2 t2, তো t2 এর মানও কত t, দুই ক্ষেত্রে সময় সেম। তো s1 এর মান আমি বসাই এখানে v1 t, s2 এর মান আমি বসাই v2 t আর নিচে t প্লাস t মানে 2t। তাহলে উপর থেকে দেখো t কমন গেলে v1 প্লাস v2 আর নিচে হচ্ছে 2t, তাহলে t আর t কাটাকাটি, তাহলে অতএব v বার এটা ইকুয়াল টু v1 প্লাস v2 ডিভাইডেড বাই হচ্ছে 2। এই ক্ষেত্রে দেখো এই যে গড় দ্রুতি সূত্র হচ্ছে এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দেব। ক্লিয়ার ব্যাপারটা? আমরা কি করি সবসময় এই সূত্রটাই খাটাই, মানে সবসময় গড় মানে কি দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, কিন্তু সর্বদা কি তাই হচ্ছে? তো এই দুইটা নিয়ম একটু মাথায় রাখবা। এই সূত্রটা আমরা খাটাবো যদি দুইটা পথের দূরত্বটা সেম থাকে, আর এই সূত্রটা আমরা খাটাবো যদি দুইটা পথের সময় সেম থাকে। ক্লিয়ার ব্যাপারটা? এই কনসেপ্টটা ক্লিয়ার রাখবা। এরপরে তোমার মনে করো যে ম্যাথ আসবে, v1 v2 এর মান বলে দেওয়া থাকবে, তোমার বের করতে হবে, উত্তরটা বের করতে হবে। মেইনলি এই জিনিসগুলো এমসিকিউতে আসে। এবার একটা কথা খুব মনোযোগ সহকারে শোনো, আমি কিন্তু দ্রুতির কথা বলছি, আমি কিন্তু বেগের কথা বলি নাই। এখন তোমার মনে করো যে এই টাইপের ম্যাথ আসলো বেগ দিয়ে, দ্রুতি না বলে বেগের কথা বললো। একটা জিনিস একটু খেয়াল করো তো, আমি একটা কথা বলতেছি, তুমি একটু মিলাই নাও তো। যদি পথ সরল রৈখিক হয়, পথ সরল রৈখিক হয়, একটা সরল রৈখিক পথে চলে, তাহলে সেই ক্ষেত্রে দূরত্ব যা হবে সরণও তাই হবে। বুঝতে পারছো? আমি একটু চিত্র এঁকে দেখাই। মনে করো এটা এ বিন্দু আর এটা বি বিন্দু, এ বিন্দু থেকে বি বিন্দুতে যাবা, কিন্তু পথ হচ্ছে সরল রৈখিক পথ, তুমি ওই সরল রৈখিক পথে যাইতে পারো, আঁকা বাঁকা কোনো পথে যাইতে পারো না। তাহলে তুমি যদি সরল রৈখিক পথে এ থেকে বি তে পৌঁছাও, তাহলে তোমার সরণও যা হবে তোমার দূরত্বও তাই হবে। তাহলে সরণ যা দূরত্বও তাই, তাহলে সরণের পরিবর্তনের হার যা দূরত্বের পরিবর্তনের হারও তাই হবে। তাহলে সেই ক্ষেত্রে গড় দ্রুতিও যা হবে গড় বেগটাও তাই হবে। তাহলে পথ যদি সরল রৈখিক হয়, আমরা চিন্তা করবো এখানে পথ হচ্ছে সরল রৈখিক, তাহলে পথ যদি সরল রৈখিক হয় তাহলে গড় দ্রুতি হবে হচ্ছে গড় বেগ। তাহলে গড় বেগের আলাদা করে কিন্তু আমি আর সূত্র বলতেছি না। যদি তোমার এই ক্ষেত্রে গড় বেগের ম্যাথ আসে, তাহলে তুমি চিন্তা করবা পথ হচ্ছে সরল রৈখিক, বা তোমার প্রশ্নে উল্লেখ করে দেওয়া থাকবে যে পথটা হচ্ছে সরল রৈখিক পথ, তখন আমরা এই সূত্রগুলা খাটাইতে পারবো, মানে বেগ নির্ণয়ের জন্য। এগুলো তো দ্রুতির সূত্র, তো দ্রুতি আর বেগ যেহেতু সরল রৈখিক পথে সেম হয়ে যাবে, তাহলে বেগ নির্ণয়ের জন্য আমরা এই সূত্রগুলা খাটাইতে পারবো গড় বেগ নির্ণয়ের জন্য। ক্লিয়ার? এখন অনেকের কাছে একটা প্রশ্ন জাগতে পারে, ভাই বুঝলাম এই ক্ষেত্রে তো দুইটা পথ সমান হবে আর এই ক্ষেত্রে দুইটা সময় সেম হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে দুইটা পথও সেম না, দুইটা দূরত্ব সেম না, দেন আমরা কি কাজ করব? দেন এত চিন্তা করার কিছু নাই, দেন আমরা মেইন সূত্র খাটাবো। মেইন সূত্র কোনটা? এই যে মোট দূরত্ব বাই মোট সময়, এই সূত্রটাই আমরা খাটাবো। দেখো এটাকে আমি কেস 3 বলে দিচ্ছি। কেস 3, কেস 3 হচ্ছে দুইটা পথও সমান না, দুইটা দূরত্ব সমান না, ঠিক আছে, যে দুইটা সময়ও সমান না। তাহলে এইটা হচ্ছে s1, এইটা হচ্ছে s2, v1 v2, t1 সময় গেছে, t2 সময় গেছে, সবকিছু আলাদা। তাহলে এই ক্ষেত্রে যদি আমাদের গড় দ্রুতি বের করতে বলে, গড় দ্রুতি v বার, তাহলে আমরা খাটাবো হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়, মোট সময়। তাহলে তখন আমরা লিখবো v বার এটা ইকুয়াল টু s1 প্লাস s2 ডিভাইডেড বাই হবে t1 প্লাস t2। তারপর আমাদের প্রশ্ন থেকে s1 এবং s2 এর মান নির্ণয় করে এখানে বসাই দিব,
T1 এবং T2 এর মান নির্ণয় করে এখানে বসাই দিব, আমাদের বলে দেওয়া থাকবে, ডাটা বলে দেওয়া থাকবে, ডাটা বলে দেওয়া থাকলেই আমরা এই সূত্র খাটায় করতে পারবো, মানে তখন আমরা মেইন সূত্র দিয়ে কাজ করব। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এই নিয়মের, এই যে আমি থিওরিটা পড়ালাম, এই নিয়মের আমি একটু একটা দুইটা ম্যাথ প্রবলেম সলভ করে দিই, যেগুলো ধরো যে বিগত বছরে বোর্ডে আসছে বা বিভিন্ন জায়গায় অ্যাডমিশন টেস্টে আসছে। প্রথম একটা আমাদের বলতেছে একটি গাড়ি তার যাত্রাপথের অর্ধেক দূরত্ব 40 কিলোমিটার পার আওয়ার বেগে এবং বাকি অর্ধেক দূরত্ব 60 কিলোমিটার পার আওয়ার বেগে সরল রৈখিক পথে অতিক্রম করে। সরল রৈখিক পথে অতিক্রম করে। তার গড় বেগ নির্ণয় করো। আমি দেখো সরল রৈখিক পথ বলে দিচ্ছি, তাহলে গড় দ্রুতি গড় বেগ সমান হবে। তাহলে কি বলতেছে, প্রথম অর্ধেক, ভালো করে শোনো, প্রথম অর্ধেক 40 কিলোমিটার পার আওয়ার বেগে, পরের অর্ধেক 60 কিলোমিটার পার আওয়ার বেগে। তার মানে যাত্রাপথকে যদি আমি দুইটা ভাগে ভাগ করি, এই যে দুইটা ভাগে ভাগ করলাম, তাহলে এইটা হচ্ছে অর্ধেক, এইটা হচ্ছে অর্ধেক। এর দূরত্ব যদি s হয় তাহলে এইটুকের দূরত্ব হবে s। এটা গেছে সে v1 কত, সেটা 40 কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে, আর এখানে হচ্ছে v2, এটা হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার বেগ। আমাদের বলে দিচ্ছে গড় দ্রুতিটা বের করতে বলছে। তাহলে দুই ক্ষেত্রে দূরত্ব সেম, প্রথম অর্ধেক দ্বিতীয় অর্ধেক, দুই ক্ষেত্রে দূরত্ব সেম। তাহলে দূরত্ব যদি সেম হয় তাহলে গড় দ্রুতি নির্ণয় করার যে সূত্রটা আমরা দেখলাম, গড় বেগের যে সূত্রটা আমরা দেখলাম, সেইটা হচ্ছে 2v1v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2। তাহলে এখন কিন্তু আর আমি ক্যালকুলেশন করবো না, থিওরিতে আমি তোমাদের দেখাই দিচ্ছি, সূত্র পাইছি, সেই সূত্রটা জাস্ট খাটাবো। তাহলে 2 × 40 × 60 ডিভাইডেড বাই 40 প্লাস 60। তাহলে তুমি এখান থেকে হিসাব নিকাশ করবা, হিসাব নিকাশ করে দেখবে এটা আসবে হচ্ছে 48 কিলোমিটার পার আওয়ার। অনেকে মানে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দেয়, দেখো সেই ক্ষেত্রে ভুল আসে। ম্যাক্সিমাম তোমরা এটাই করতাম, যদি আমি এই থিওরিটা না দেখাই দিতাম, তুমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যেত স্টুডেন্টরা এই ভুলটাই করতো, যে 40 তার সাথে 60 যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ দিত। তো এই ক্ষেত্রে আসতে হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার, কিন্তু এইটা কিন্তু গড় অ্যান্সার না, গড় দ্রুতি বা গড় বেগ হচ্ছে 48 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে ভুল আশা করি আর হবে না। আরেকটা প্রবলেম আমরা একটু সলভ করি। এই প্রবলেমটা আমাদের বলতেছে এটা, যে একজন বালক সাইকেল চালিয়ে বাড়ি থেকে 5 মিটার পার সেকেন্ড বেগে স্কুলে যায়। স্কুল থেকে 6 মিটার পার সেকেন্ড বেগে বাড়িতে ফিরে আসে। তার গড় দ্রুতি হিসাব করো। আর এখানে আমি মনে করো বললাম যে গড় বেগটাও হিসাব করো, দেখি তোমাদের কেমন বেসিক আইডিয়া হয়েছে। তো প্রথমে আমরা গড় দ্রুতি হিসাব করব। প্রথমে কি করছে, সে বাড়ি থেকে স্কুলে গেছে, তারপরে আবার স্কুল থেকে বাড়িতে ফিরে আসছে। আচ্ছা, তার যাওয়ার সময় যে দূরত্ব, আসার সময়ও সেই দূরত্ব, বাড়ি থেকে স্কুলের যে পথ, স্কুল থেকে বাড়ির যে পথ, দূরত্বটা দুই ক্ষেত্রে সেম। তাহলে দূরত্ব দুই ক্ষেত্রে সেম, দূরত্ব যদি দুই ক্ষেত্রে সেম হয় তাহলে গড় দ্রুতি সূত্র হচ্ছে এইটা, যে v বার এটা ইকুয়াল টু 2v1v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2। তাহলে 2 × 5 × 6 ডিভাইডেড বাই হচ্ছে 5 প্লাস 6। তো এখান থেকে হিসাব নিকাশ করে তুমি গড় দ্রুতির মানটা বের করবা। এটা কি আমি বের করলাম, গড় দ্রুতি বের করলাম। আমাদের দেখো এই ক্ষেত্রে গড় বেগটাও বের করতে বলছে। বলো তো গড় বেগটা কি হবে? গড় বেগ একই জিনিস হবে না, গড় বেগ এখানে একই জিনিস হবে না। কেন হবে না ভালো করে খেয়াল করো। সে বাড়ি থেকে স্কুলে গেছে, আবার স্কুল থেকে বাড়িতে ফিরে আসছে, তাহলে তার সরণ কিন্তু এখানে শূন্য। বুঝতে পারছো? সরণ কত? সরণ শূন্য। তাহলে গড় বেগ হচ্ছে মোট সরণ বাই মোট সময়। তো মোট সরণ তো শূন্য, একে তুমি এবার সময় দিয়ে ভাগ দাও, তাহলে কত আসবে? শূন্যই আসবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু তার গড় বেগ শূন্য, বাট গড় দ্রুতি আছে। এই জিনিসগুলো খেয়াল রাখবা। যেমন একবার অ্যাডমিশন টেস্টে একটা প্রশ্ন আসছিল, যে একজন বালক সে ঢাকা থেকে চিটাগং ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা আসছিল, ঢাকা থেকে চিটাগং ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দিয়ে আবার ঢাকায় ফিরে আসে।
তাহলে সেই ক্ষেত্রে তার গড় বেগ কত? তো এই ক্ষেত্রে কিন্তু তার কোনো গড় বেগ নাই, কারণ সে ঢাকা থেকে চিটাগাং গেছিল, আবার চিটাগাং থেকে ঢাকা ফিরে আসছে, তো সরণ কত হয়েছে? 0। তাহলে মোট সরণ 0। এখন তুমি সময় দিয়ে ভাগ দাও, যে সময় তোমার লাগুক, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু গড় বেগ 0 আসবে। তো এই ব্যাপারগুলা কিন্তু খেয়াল রাখবা, গড় বেগ আর গড় দ্রুতি খুবই গুরুত্বপূর্ণ দুইটা টার্ম। ওকে, আচ্ছা, এবার আমরা গতির গ্রাফগুলো আঁকবো। তো গতির সমবেগের, সমতরণের এবং সমমন্দনের গ্রাফগুলা কেমন হয় এক এক করে এই জিনিসটা দেখবো। তো গ্রাফগুলোকে নর্মালি আমরা তিনটা ভাবে আঁকতে পারি। একটা হচ্ছে সরণ বনাম সময়, একটা হচ্ছে বেগ বনাম সময়, এবং আরেকটা হচ্ছে ত্বরণ বনাম সময়। আমরা চাইলে কিন্তু সরণ বনাম বেগও আঁকতে পারি, বেগ বনাম ত্বরণ আঁকতে পারি। তো আমরা আপাতত সবকিছু সময়ের রেসপেক্টে আঁকবো। মানে ওয়াই অক্ষে আমরা সরণ নিব, বেগ নিব, ত্বরণ নিব, আর সর্বদাই এক্স অক্ষে সময় নিব। মানে সময়ের রেসপেক্টে আমরা গ্রাফগুলো আঁকবো, যে সময়ের রেসপেক্টে সরণের গ্রাফ কেমন হয়, সময়ের রেসপেক্টে বেগের গ্রাফ কেমন হয়, এবং সময়ের রেসপেক্টে ত্বরণের গ্রাফ কেমন হয়। তো প্রথমে আমরা এই পাশে দেখবো, এটা হচ্ছে সমবেগ। তো সমবেগের আমরা গ্রাফ আঁকবো। তো আমরা প্রথমে দেখবো হচ্ছে সরণ বনাম সময়ের গ্রাফটা কেমন হয়। তাহলে এখানে সরণ, এখানে হচ্ছে সময়। তারপরে দেখবো হচ্ছে বেগ বনাম সময়, এবং তারপরে দেখবো হচ্ছে ত্বরণ বনাম সময়। এখন দেখো এখানে কিন্তু আমি তিনটা গ্রাফ আঁকতেছি। তো তিনটা গ্রাফকে আমি এই যে পরপর একেবারে নিচে করে আঁকছি। এটা আঁকার সুবিধা হচ্ছে আমরা মানে গ্রাফ থেকে যদি ঢালের কনসেপ্ট ব্যবহার করে এই সমবেগের গ্রাফগুলো আঁকতে চাই, তো খুব সহজে এইভাবে যদি আঁকি, তাহলে খুব সহজে আঁকতে পারবো আর কি। মানে এইটার রেসপেক্টে এটা কেমন হবে, এটার রেসপেক্টে এটা কেমন হবে, খুব সহজে আমরা এভাবে তুলনা করে বুঝতে পারবো। আর যদি পাশাপাশি আঁকি, তাহলে এরকম এই যে তুলনা করে বা ঢালের কনসেপ্ট দিয়ে বোঝার ব্যাপারটা তখন থাকবে না। তো দেখো আমরা শুরু করি। সমবেগ তার মানে বেগ ধ্রুব থাকবে, বেগ ধ্রুব থাকবে। এটা আমরা একটু লিখে নিই যে বেগ এটা ধ্রুব থাকবে, কনস্ট্যান্ট মান থাকবে, মানে সময় সাপেক্ষে বেগের মান কোনো চেঞ্জ হবে না। তাহলে তুমি দেখো, খেয়াল করো, আমরা সমবেগের যদি একটা গাড়ির কথা চিন্তা করি, যে সমবেগের একটা গাড়ি, ছকটা তোমাদের আঁকার দরকার নেই, আমি বহুবার আঁকছি আগে, যে এখানে হচ্ছে সময়, এখানে হচ্ছে সরণ। তাহলে 0 সময়ে 0 সরণ। তারপর মনে করো 1 সেকেন্ড হয়েছে, তখন সরণ হয়েছে 2 মিটার, 2 সেকেন্ড তখন 4 মিটার, 3 সেকেন্ড তখন 6 মিটার, 4 সেকেন্ড তখন হচ্ছে 8 মিটার। তাহলে দেখো সময়ের সাথে একটা সমহারে সরণের পরিবর্তনটা হয়েছে। তাহলে দেখো এই যে যখন 0 তখন 0, তারপরে যখন 1 তখন এটা হচ্ছে 2, মানে এই পয়েন্ট, যখন 2 তখন এটা হচ্ছে 4, তার মানে এই পয়েন্ট, এইভাবে 3 যখন 6, তারপরে 4 যখন 8 আর কি, এইভাবে যাচ্ছে। তাহলে দেখো এই যে পয়েন্টগুলো যোগ করে দিলে আমি এরকম একটা মূল বিন্দুগামী সরল রেখা পাচ্ছি। তো এইটা হচ্ছে সরণ বনাম সময়ের গ্রাফ, কোন ক্ষেত্রে? সমবেগের ক্ষেত্রে। ক্লিয়ার? আমরা এই জিনিসটা বুঝতে পারলাম। এবার দেখো খেয়াল করো, যেহেতু সমবেগ ধ্রুব বেগ, তাহলে ধ্রুব যদি বেগ হয়, সময়ের সাথে বেগের মান চেঞ্জ হচ্ছে না। তাহলে মনে করো এই সময়ে বেগের মান হচ্ছে এইটা, এই সময়েও বেগের মান হচ্ছে এইটা, এই সময়ে বেগের মান হচ্ছে এটা, মানে বেগের মান ধ্রুব, বেগের মান চেঞ্জ হচ্ছে না। তাহলে সময় যাই হোক না কেন, বেগ সর্বদা ধ্রুব থাকতেছে। তাহলে এটা হবে হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা। ক্লিয়ার? ব্যাপারটা বুঝতে পারছি? সেই সমবেগের ক্ষেত্রে বেগ বনাম সময়ের গ্রাফে যে রেখাটা হবে, সেই রেখাটা হবে হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা। এবার আসো ত্বরণ। সমবেগের ক্ষেত্রে ত্বরণ হয়? সমবেগ মানে কি? বেগের কোনো পরিবর্তন নেই। তাহলে বেগের পরিবর্তনের হার কত? ত্বরণ কত? 0। তাহলে এই ক্ষেত্রে কোনো ত্বরণ নাই। তাও আমি গ্রাফটা আঁকবো, যে সময় এখানে নিচে সময়, কোনো ত্বরণ নাই, মানে কত ত্বরণ? 0 ত্বরণ। তাহলে গ্রাফটা হবে হচ্ছে এরকম। এইটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে ত্বরণ বনাম সময়ের গ্রাফ। তাহলে আমরা সরণ বনাম সময় আঁকলাম, বেগ বনাম সময় আঁকলাম, এবং ত্বরণ বনাম সময় আঁকলাম। তো এটা তো আমরা এই যে বুঝে বুঝে আঁকছি। এখন এই জিনিসটা কিন্তু আমরা ঢালের কনসেপ্ট দিয়েও করতে পারি, বা সূত্র থেকেও কিন্তু এই জিনিসটা আনতে পারি। কিভাবে একটু তুমি দেখো। আমরা সমবেগের যে সূত্রটা জানি, সেটা হচ্ছে S = VT। এটা আমরা জানি। তো এস আমরা কোন অক্ষে নিছি? সরণকে কোন অক্ষে নিছি? ওয়াই অক্ষে। তাহলে এস এর নিচে ওয়াই লিখলাম। আর টি কোন অক্ষে নিছি? এক্স অক্ষে। তাহলে এখানে এক্স লিখলাম। এবার দেখো, এটা y = mx একটা মূলবিন্দুগামী সরল রেখার মতো হয়ে যাচ্ছে। কেমন হচ্ছে? একটা মূলবিন্দুগামী সরল রেখার মতো। তাহলে এখানে এই যে ঢালের সাথে মিলাও তো, এম হচ্ছে ঢাল, তাহলে ঢালের সাথে তুলনা করে যদি মিলাই, তাহলে কে পাচ্ছি? বেগ পাচ্ছি। দেখো বেগকে পাচ্ছি, এই যে ঢাল, সেটা হচ্ছে বেগ। তাহলে সরণ বনাম সময়ের গ্রাফে যে ঢালটা হবে, সেই ঢালটা হবে হচ্ছে বেগ। এবং দেখো একটা ধ্রুবমান পাওয়া যাবে, বেগের একটা ধ্রুবমান বা ঢালের একটা ধ্রুবমান পাওয়া যাবে। তো সরল রেখার মূলবিন্দুগামী সরল রেখার, আমি তোমাদের যখন সরল রেখা বক্ররেখার ঢাল শিখাইছিলাম, তখন একটা কথা তো বলছিলাম যে সরল রেখার প্রত্যেকটা পয়েন্টে ঢাল সমান। কারণ এই সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে দেখো প্রত্যেকটা পয়েন্টে একই কোণ তৈরি করে। তাহলে সেই কোণের ট্যানজেন্টই তো ঢাল, তাহলে সেটা কি একটা ধ্রুবমান হবে। ক্লিয়ার? এই জিনিসটা আমরা এখান থেকে বুঝতে পারছি। এবার দেখো, ঢালটা কিন্তু সর্বদাই ধ্রুবক, ঢাল এটা কিন্তু সর্বদাই ধ্রুবক। তাহলে সরণের পরিবর্তনের হার মানে সময়ের সাপেক্ষে, তাহলে সরণ বনাম সময়ের গ্রাফে যে রেখাটা, সেই রেখাটার যে ঢাল হবে, অর্থাৎ সরণের পরিবর্তনের যে হারটা, সেটাই হচ্ছে বেগ। তাহলে এই গ্রাফের যদি আমি ঢাল আঁকি, সেই ঢালটাই হবে হচ্ছে বেগ।
এখন ঢালটাকে একটা সরল রেখা, ঢালটা কি ধ্রুব মান, তাহলে দেখো এই যে ঢালের মান ধ্রুব, তাহলে ঢালের মান ধ্রুব হলে গ্রাফটা হচ্ছে এখানে এই যে বেগ বনাম সময় লেখচিত্রে গ্রাফটা হচ্ছে সেটা এক্স অক্ষের সমান্তরাল একটা গ্রাফ। বুঝতে পারছি? তাহলে এক্স অক্ষের সমান্তরাল গ্রাফ। এবার দেখো খেয়াল করো, বেগ বনাম সময় এর গ্রাফে এই যে রেখাটা, এই রেখাটার যে ঢাল হবে, তুমি দেখো তো এই রেখার কোনো ঢাল আছে? ঢাল মানে কি? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে সেই কোণের ট্যানজেন্ট। তো এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই রেখাটা, যেহেতু সেটা এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনো কোণ তৈরি করে না, নেই কোণ মানে কত? 0 ডিগ্রি। তাহলে ট্যান 0 ডিগ্রি, ট্যান 0 ডিগ্রি মানে কি বের করতেছি? ঢাল বের করতেছি। এই যে বেগ বনাম সময়ের গ্রাফে যে লেখচিত্রটা আমরা পাইছি, যে রেখাটা আমরা পাইছি, সেই রেখাটার ঢাল বের করতেছি। এই ঢালটাই হবে বেগের পরিবর্তনের হার। তো বেগের পরিবর্তনের হার মানে কি? ত্বরণ, ত্বরণ ট্যান 0, ট্যান 0 মানে কত? 0। তাহলে দেখো যে ত্বরণটা পেয়ে গেছি 0। এটা কিন্তু আমরা ঢালের কনসেপ্ট দিয়ে করলাম। তাহলে এটা ছিল হচ্ছে সমবেগের গ্রাফ। তাহলে সমবেগের এই যে গ্রাফ থেকে, এখান থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন আসতে পারে। তাহলে দেখো আমরা তিনটা এঁকে ফেলছি, সরণ বনাম সময়, বেগ বনাম সময়, ত্বরণ বনাম সময়। এখন তোমার যদি কোনো এমসিকিউ দেয় তাহলে তুমি কিন্তু অ্যান্সার করতে পারবা। ক্লিয়ার? ওকে, এইবার আমরা সমত্বরণ আঁকবো। সমত্বরণ, তাহলে সমত্বরণ মানে এ হচ্ছে ধ্রুবক এবং ধনাত্মক, এ ধ্রুবক এবং পজিটিভ। আর যদি বলতাম সমমন্দন তাহলে এ ধ্রুবক কিন্তু হয়তো নেগেটিভ। তাহলে এবার আমরা দেখো এখানে গ্রাফ আঁকবো ওই একই ভাবে। এটা হচ্ছে সরণ বনাম সময়, তারপরে এটা হচ্ছে বেগ বনাম সময়, আর এখানে হচ্ছে ত্বরণ বনাম সময়। তাহলে দেখো তো সমত্বরণ, ত্বরণের মান ধ্রুব থাকবে। আর সমত্বরণ মানে কি? একটা নির্দিষ্ট হারে বেগ বাড়বে, একটা নির্দিষ্ট ধ্রুব হারে বেগটা বাড়বে, মানে যে হারে বেগটা বাড়বে সেটাই হচ্ছে ত্বরণ। তো সেটা হচ্ছে পজিটিভ, এই কারণে আমি বলতেছি বেগ বাড়বে। আর যদি হয়তো নেগেটিভ তাহলে আমরা বলতাম বেগটা কমবে। তাহলে গ্রাফটা কেমন হবে? গ্রাফটা হবে হচ্ছে দেখো এই যে সময়ের সাথে বেগ একটা নির্দিষ্ট হারে সমহারে বাড়তেছে। তাহলে সময়ের সাথে বেগের যে গ্রাফটা, এটা হবে মূল বিন্দুগামী এরকম একটা সরল রেখা। দেখো এই যে সমহারে বাড়ছে, সমহারে মানে ধ্রুবক হারে বাড়ছে। তাহলে এবার দেখো এইখান থেকে যদি আমরা সমত্বরণের গ্রাফটা আঁকি, তাহলে সমত্বরণের গ্রাফ একটা ধ্রুবমান, এর একটা ধ্রুবমান, তাহলে সময়ের সাপেক্ষে এর মান সর্বদাই ধ্রুব থাকবে। দেখো সময় যদি এখানে চিন্তা করি তাহলে এর মান এটা, সময় যদি এখানে চিন্তা করি তাহলে এর মান এটা। দেখো এর মান সর্বদাই ধ্রুব আছে এবং সেটা আছে কি? ধনাত্মক। ক্লিয়ার? তাহলে বেগ বনাম সময় এঁকে ফেললাম, ত্বরণ বনাম সময় এঁকে ফেললাম। এবার আঁকতে হবে সরণ বনাম সময়। এইটা আমরা কিভাবে আঁকতে পারি? সরণ বনাম সময়ের লেখচিত্রটা কেমন হবে? সরণ বনাম সময়ের লেখচিত্রটা কেমন হবে? দেখো বেগটা বাড়তেছে, তাহলে একটু আমরা প্রথমে একটু কমন সেন্স দিয়ে চিন্তা করি। ব্যাপারটা এরকম হবে, প্রথমে আস্তে 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 সরণ বাড়বে এবং সময়ের সাথে, সময় যখন অনেক বেশি হবে তখন কিন্তু বেগ অনেক বেশি, তখন কিন্তু সরণ অনেক বেশি হবে। তার মানে দেখো সরণের পরিবর্তনটা এবার কিন্তু ধ্রুব হারে হবে না, এবার এক্সপোনেনশিয়াল হারে হবে। এমন একটা জিনিস যে প্রথমে মনে করে এতটুকু সরণ, তারপরে এতটুকু সরণ, তারপরে এতটুকু সরণ, তারপরে অনেক সরণ, এইভাবে আস্তে 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 বাড়তে থাকবে। মানে সময় 1 সেকেন্ড করে বাড়তেছে আর সরণ অনেক বেশি করে বাড়তেছে। তাহলে এই ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে? এই ক্ষেত্রে গ্রাফটা হবে হচ্ছে এরকম একটা গ্রাফ। কারণ আমি কিভাবে বুঝলাম? তুমি দেখো তো, খেয়াল করে দেখো তো, সমত্বরণের ক্ষেত্রে গতির যে সূত্রটা এস ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। প্রথমে চিন্তা করো কোনো আদিবেগ নাই, আচ্ছা আদিবেগের কথা বাদ দিয়ে দাও, আদিবেগ শূন্য, এটা বাদ দিয়ে দাও। তাহলে এস ইকুয়াল টু কেমন পাচ্ছি? হাফ এ টি স্কোয়ার পাচ্ছি। হাফ এ এইটা হচ্ছে ধ্রুবক, তাহলে এস সমানুপাতিক টি স্কোয়ার। তাহলে দেখো তো এইটা একটা পরাবৃত্তের গ্রাফ না? এস এটা আমরা কোন অক্ষে নিছি? ওয়াই অক্ষে। আর টি এটা আমরা নিছি হচ্ছে এক্স অক্ষে। তাহলে ওয়াই এর পাওয়ার 1 এবং এক্স এর পাওয়ার 2। তো এরকম যদি হয় তাহলে এটা হচ্ছে একটা পরাবৃত্তের গ্রাফ। তো এই যে পরাবৃত্তের গ্রাফ, এই দেখো এই যে পরাবৃত্তের গ্রাফের মতো হয়েছে। এখন অনেকের কাছে মনে হতে পারে ভাই পরাবৃত্তের গ্রাফ তো এরকম, এই যে এরকম হচ্ছে পরাবৃত্তের গ্রাফ। হ্যাঁ এরকম, কিন্তু এই পাশে যদি থাকতো, দেখো খেয়াল করো, এই পাশে যদি থাকতো তাহলে টি সেই ক্ষেত্রে ঋণাত্মক হইতো। এখন টি এর মান কি ঋণাত্মক হইতে পারে? সময় কি ঋণাত্মক হইতে পারে না? সময় ঋণাত্মক হইতে পারে না, সময় সর্বদাই ধনাত্মক। এই কারণে আমরা এই পোর্শনের কথা আর চিন্তা করবো না। তাহলে এই অংশ কিন্তু বাতিল, তাহলে থাকবে কোন অংশ? এই অংশ। বুঝতে পারছি ব্যাপারটা? আর তারপরে যদি তোমার একটু মনে করো যে আরো ভালো করে বুঝতে ইচ্ছা করে তাহলে এইভাবে তুমি বুঝতে পারো, টি স্কোয়ার। তাহলে দেখো তুমি একটু খেয়াল করে, আমরা যদি 0 সময় নিই, মনে করো এস ইকুয়াল টু টি স্কোয়ার, এটা হচ্ছে কোন একটা কণার গতির সমীকরণ। তো 0 সময় মানে সময়ের মানটা 0, তখন সরণের মানটা হবে 0, মানে এই পয়েন্টটা। এবার তুমি সময়ের মান 1 বসাও, তাহলে সরণের মান পাবো হচ্ছে 1, মানে 1 পয়েন্ট। তাহলে এইটা মনে করো 1, এইটা মনে করো 1, এই পয়েন্টটা আমরা পাচ্ছি। সময়ের মান এবার তুমি 2 বসাও, 2 বসাইলে সরণের মান পাবা 4, তাহলে 2, 4 পয়েন্ট। 2, 4 পয়েন্ট আমি গ্রাফে আঁকবো। তাহলে এটা হচ্ছে 2, এইটা হচ্ছে 4, তার মানে দেখো এই যে এই পয়েন্টটা। এরপরে যদি 3 হয় তাহলে 3 হলে হচ্ছে 9,
তারপরে যদি 4 হয় তাহলে হচ্ছে 16, 5 যদি হয় তাহলে হচ্ছে 25। দেখো কিভাবে বাড়তেছে। তাহলে এরপরে দেখো 3 যখন আমি বসাচ্ছি তখন হচ্ছে 9, মানে অনেক বেশি। এইখানে হচ্ছে 9। তাহলে দেখো তো গ্রাফটা এরকম একটা গ্রাফ হচ্ছে কিনা, বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে সময় দেখো একটু 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 করে বাড়তেছে, বাট সেই ক্ষেত্রে কিন্তু সরণ অনেক বেশি হয়ে বাড়তেছে। তো গ্রাফটা এরকম একটা মানে আয়তাকার পরাবৃত্তের গ্রাফ নির্দেশ করতেছে। তাহলে এটা হচ্ছে সরণ বনাম সময়ের গ্রাফ, এটা আমরা এঁকে ফেললাম। এবার একটু খেয়াল করো, আমরা যদি ঢালের কনসেপ্ট দিয়ে আঁকতে চাইতাম, মানে এই যে বেগ বনাম সময়, এটা তো আমরা মানে আগে এইভাবে বুঝে আঁকছি যে সমত্বরণ মানে হচ্ছে নির্দিষ্ট একটা কনস্ট্যান্ট হারে বেগটা বাড়তেছে, তাহলে গ্রাফটা এরকম হবে বেগ বনাম সময়ের ক্ষেত্রে, যে সমহারে বেগ বাড়তেছে। তো এখন আমরা যদি একটু বুঝে মানে ঢালের কনসেপ্ট দিয়ে আঁকতে চাই, তাহলে দেখো তো এই জিনিসটা হয় কিনা। এটা হচ্ছে s ইকুয়াল টু টি স্কোয়ার বা s ইকুয়াল টু হাফ a t স্কোয়ার, এটা। তো এইখান থেকে এবার আমি কি করব, এটাকে ডিফারেন্সিয়েট করব, এই রেখাটাকে ডিফারেন্সিয়েট করব, মানে ঢাল নিব। তাহলে ডিফারেন্সিয়েট করলে আমরা হচ্ছে এর গ্রাফটা পাবো। তো এর গ্রাফটা দেখো, এই যে ডিফারেন্সিয়েট করেই কিন্তু আমরা এই জিনিসটা পাইছিলাম যে বেগ v এটা হচ্ছে ds ডিভাইডেড বাই dt। তাহলে d dt অফ s, s হচ্ছে ut প্লাস হাফ a t স্কোয়ার। দেখো তো ডিফারেন্সিয়েট করো তো, ut, তো u বাইরে চলে আসলো, u তো ধ্রুবক, আদিবেগ বাইরে চলে আসলো। t কে যদি t এর সাপেক্ষে করি তাহলে হচ্ছে 1 প্লাস হাফ a t স্কোয়ার, t স্কোয়ারকে যদি t এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয় তাহলে হয় হচ্ছে 2t। তাহলে 2 কাটাকাটি u প্লাস at, এটা কি হচ্ছে v ইকুয়াল টু u প্লাস at হচ্ছে। দেখো তো বেগের সূত্রটা আসলো কিনা। সমতরণের ক্ষেত্রে আমরা বেগের যে সূত্রটা পড়ি, যে সূত্রটা গত ক্লাসে প্রমাণ করছিলাম, সেই সূত্রটা আসতো কিনা। গত ক্লাসে তো আমরা ক্যালকুলাস মানে যোগজীকরণ দিয়ে প্রমাণ করছিলাম বা সূত্র দিয়ে প্রমাণ করছিলাম। এবার দেখো সরণের ফাংশন থেকে অন্তরীকরণ করেও কিন্তু আমরা বেগটা বের করতে পারি, বেগের সূত্রটা আনতে পারি। তাহলে v ইকুয়াল টু u প্লাস at, ধরো আদিবেগ শূন্য, কোনো আদিবেগ নেই, ধরো এটা যে আদিবেগ শূন্য। তাহলে আদিবেগ যদি শূন্য হয় তাহলে v ইকুয়াল টু হবে at, v এর পাওয়ার 1, t এর পাওয়ার 1, y ইকুয়াল টু mx। মূলবিন্দুগামী একটা সরল রেখা হয়েছে, মূলবিন্দুগামী একটা সরল রেখা, বুঝতে পারছো? মূলবিন্দুগামী একটা সরল রেখা আমি পাইছি। বা আমি যদি ঢালের কনসেপ্ট দিয়ে করতাম, দেখো খেয়াল করো, ঢালের কনসেপ্ট দিয়ে যদি করতাম, এই পয়েন্টে ঢাল হচ্ছে, দেখো এই কোণটা তৈরি করছে, তাহলে ঢালের মানটা কম। এই পয়েন্টে যদি স্পর্শক আঁকি, যে বক্ররেখার জন্য স্পর্শক আঁকতে হয়, তাহলে এই কোণটা তৈরি করছে, তাহলে দেখো কোণের মান একটু বাড়লো, আর কোণের মান যদি একটু বাড়ে ঢালের মানটা একটু বাড়বে। তাহলে দেখো কোণের মান কম, ঢাল কম, কোণের মান বেশি, ঢাল একটু বাড়লো, কোণের মান আরো বেশি, ঢাল আরো বাড়লো, কোণের মান আরো বেশি, ঢাল আরো বাড়লো, কোণের মান আরো বেশি, ঢাল আরো বাড়লো। তাহলে ঢাল আস্তে 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 বাড়তেছে। সরণ বনাম সময়ের লেখচিত্রে পরিবর্তনের যে হারটা বা ঢালটা, সেটা হবে হচ্ছে বেগ। তাহলে বেগ দেখো সময়ের সাপেক্ষে আস্তে 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 বাড়তেছে। কোন বাড়তেছে? মানে ঢালটা বাড়তেছে, বোঝা গেল? তাহলে দেখো এই যে আস্তে 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 বাড়তেছে। সময় এখানে, তখন বেগ হচ্ছে এটা, সময় এখানে, তখন বেগ হচ্ছে এটা, সময় এখানে, তখন বেগ হচ্ছে এটা। দেখো বেগ আস্তে আস্তে বাড়তেছে, একটা নির্দিষ্ট হারে বেগটা বাড়তেছে। বুঝতে পারছি গ্রাফটা কিভাবে তাহলে আঁকতে হবে? তাহলে আমরা সমীকরণ দেখে আঁকতে পারি, সূত্র দেখে আঁকতে পারি, ঢালের কনসেপ্ট দিয়ে আঁকতে পারি, কমন সেন্স খাটায় আঁকতে পারি, যে কোনো ভাবেই কিন্তু আঁকতে পারি। এবার যদি আমরা ত্বরণের গ্রাফটা আঁকতে চাই, মনে করো এখান থেকে ত্বরণের গ্রাফটা আঁকবো, তো এটা দেখো তো মূলবিন্দুগামী একটা সরল রেখা না, এর যদি আমরা ঢাল চিন্তা করি, ঢাল একটা ধ্রুবক মান পাবো না। দেখো তো প্রত্যেকটা পয়েন্টে এক্স অক্ষের সাথে নির্দিষ্ট কোণ তৈরি করতেছে, তাহলে সেই কোণের ট্যান থিটা হবে একটা ধ্রুবক মান, মানে সরল রেখার। আমরা জানি ভাই এটা, যে সরল রেখার ঢাল সমান থাকে, ঢাল ধ্রুব থাকে। তাহলে সরল রেখার ঢাল মানে বেগ বনাম সময়ের যে গ্রাফ লেখচিত্র, সেইখানে যে ঢালটা অর্থাৎ পরিবর্তনের হারটা, সেটা ত্বরণ নির্দেশ করবে। সেই ত্বরণ হচ্ছে ধ্রুবক হবে, মানে ঢালের মান একটা ধ্রুবক মান থাকবে। তাহলে গ্রাফ হবে সেই ক্ষেত্রে এক্স অক্ষের সমান্তরাল একটা গ্রাফ। তাহলে এটা হচ্ছে ত্বরণের গ্রাফ। বা এখান থেকে দেখো এই যে বোঝা যায় যে ঢাল এম, এম হচ্ছে এ, তো এম তো ধ্রুবক, তাহলে ধ্রুবক গ্রাফ হবে, ধ্রুবক রেখার গ্রাফ হবে আর কি। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এইটা হচ্ছে আমরা ত্বরণের মানে সমতরণের গ্রাফটা এঁকে ফেললাম। তাহলে সমতরণের যাবতীয় জিনিসগুলো আমরা শেষ করলাম। এখানে একটা প্রশ্ন আছে যে আপনি তো আদিবেগ শূন্য ধরে নিলেন, আদিবেগ যদি শূন্য না হইতো দেন কি হইতো? দেন কি হইতো দেখো তো, আদিবেগ যদি শূন্য না হইতো তাহলে বেগ বনাম সময় লেখচিত্রে কেমন হইতো? টি ইকুয়াল টু 0 সময়ে তার একটা বেগ থাকতো, এই যে একটা বেগ থাকতো, এই যে বেগটা, এই বেগটা হচ্ছে আদিবেগ। তাহলে টি ইকুয়াল টু 0 সময়, সময় কাউন্ট করার মুহূর্তে তার একটা বেগ আছে, এরপরে সময়ের সাথে সাথে বেগের মানটা বাড়তো। কি হারে বাড়তো? সমহারে বাড়তো। তাহলে এরপরে দেখো সময় যাইতো, এদিকে সময় যাইতো, বেগের মান বাড়তো, সময় যাইতো, বেগের মান বাড়তো। তাহলে এরকম একটা গ্রাফ হবে। তাহলে এইটা হচ্ছে এই যে এতটুকু হচ্ছে আদিবেগ, এতটুকু আদিবেগ, তারপরে সময়ের সাথে সাথে বেগের মানটা সমহারে বাড়তেছে। তাহলে আদিবেগ যদি শূন্য হয় তাহলে এখান থেকে শুরু হইতো, আর আদিবেগ যদি শূন্য না হয় একটা মান থাকতো তাহলে এইখান থেকে শুরু হইতো। কিন্তু গ্রাফ কিন্তু আমরা এরকম একটা সরল রেখার গ্রাফই পাইতাম। ক্লিয়ার ব্যাপারটা আমরা বুঝতে পারছি? তাহলে এইটা গেল হচ্ছে সমতরণের গ্রাফ। এবার সমতরণ যদি তুমি বুঝে থাকো তাহলে সমমন্দনের গ্রাফটাও তুমি আঁকতে পারবা। তাহলে এবার চলো আমরা সমমন্দনের গ্রাফটা আঁকি। সমমন্দন,
সমমন্দনের ক্ষেত্রে এ ধ্রুবক থাকবে, কিন্তু এ হবে হচ্ছে ঋণাত্মক, নেগেটিভ মান থাকবে। অর্থাৎ আগে যেমন সমহারে বেগ বাড়ছিল, এবার সমহারে বেগ না বেড়ে বেগ কমবে। তো ব্যাপারটা এভাবে চিন্তা করো যে কোনো একটা গাড়ি মনে করো একটা নির্দিষ্ট বেগ নিয়ে চলতেছিল, তো তুমি যখন সময় কাউন্ট করছো অর্থাৎ টি ইকুয়াল টু যখন 0 সময়, তখন তার একটা নির্দিষ্ট বেগ ছিল। এবার সময়ের সাথে বেগটা সমহারে না বেড়ে বেগটা কমতেছে, মানে গাড়ির উপরে একটা মন্দন প্রযুক্ত হয়েছে। এটা ব্রেক জনিত বলের কারণে হতে পারে বা রাস্তায় ঘর্ষণ তার কারণে হতে পারে। তাহলে বেগটা আস্তে আস্তে সমহারে কমে যাচ্ছে, কমতে কমতে একটা নির্দিষ্ট সময় পর গাড়ির বেগটা মনে করো যে 0 হয়ে গেছে, অর্থাৎ গাড়িটা থেমে গেছে। তো এই ক্ষেত্রে গ্রাফ কেমন হবে? তো আগের মতো আমরা 3টা গ্রাফ আঁকবো। সমমন্দনের ক্ষেত্রে এটা হচ্ছে সরণ বনাম সময়ের গ্রাফ, বেগ বনাম সময়ের গ্রাফ, এবং লাস্ট ওয়ান এটা হচ্ছে ত্বরণ বনাম সময়ের গ্রাফ। তো আমরা প্রথমে বেগ বনাম সময়ের গ্রাফটা দেখি। তো একটু আগে আমি তোমাকে যে উদাহরণটার কথা বললাম, যে একটা গাড়ি মনে করো চলতেছে, তো টি ইকুয়াল টু 0 সময় অর্থাৎ সময় কাউন্ট করার মুহূর্তে তার একটা বেগ ছিল, এবার বেগটা আস্তে 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 কমে যাচ্ছে, মানে যতই সময় যাচ্ছে বেগটা কমতেছে। আগে কি হচ্ছিল, সমহারে বেগটা বাড়তেছিল, উপরের দিকে চলে গেছিল, সময়ের সাথে বেগ বাড়তেছে, কিন্তু এবার সময়ের সাথে বেগটা কমতেছে। তাহলে যতই সময় যাবে বেগ কমে এখানে, মনে করো একটু সময় গেল বেগ কমে এখানে, তারপর আরেকটু সময় গেল বেগ কমে এখানে, তারপর আরেকটু সময় গেল বেগ কমে এখানে। তাহলে দেখো সময়ের সাথে সাথে আস্তে আস্তে বেগটা কমতেছে। তো এভাবে কমতে কমতে একটা পয়েন্টে এসে এইখানে এসে গাড়িটা থেমে যাবে, অর্থাৎ গাড়ির বেগটা শূন্য হয়ে যাবে। দেখো তুমি এখানে এই যে টি পয়েন্টে, এখানে এক্স অক্ষে টি এর মান, তো টি পয়েন্টে ওয়াই অক্ষ বরাবর তার কোনো মান নাই, ওয়াই অক্ষের কোনো স্থানাঙ্ক নাই, অর্থাৎ বেগটা শূন্য হয়ে গেছে, মানে গাড়ি থেমে গেছে। তো এটা ছিল হচ্ছে সমমন্দনের ক্ষেত্রে বেগ বনাম সময়ের গ্রাফ, সমমন্দনের ক্ষেত্রে। এবার আমরা ত্বরণের মানে ত্বরণ বনাম সময়ের যে গ্রাফটা এটা আঁকতে চাই। সমমন্দনের ক্ষেত্রে ত্বরণ বনাম সময়ের গ্রাফটা কেমন হবে? তাহলে দেখো সমমন্দন মানে এর মানটা হচ্ছে ঋণাত্মক। আগে কি হয়েছিল, সমত্বরণ বলে এর মানটা ছিল ধনাত্মক। এবার যেহেতু বেগ কমছে, তুমি দেখো খেয়াল করো বেগ কমা মানে কি, মনে করো এই পয়েন্টে তার যে বেগটা ছিল, মনে করো এটা হচ্ছে 10, এটা মনে করো 1 সেকেন্ড সময়ে তার বেগটা ছিল 10, 2 সেকেন্ড সময়ে তার বেগটা হয়ে গেছে মনে করো 5। তাহলে বেগের পরিবর্তন মানে 5 বিয়োগ 10 ডিভাইডেড বাই এই যে 2 সেকেন্ডে তার বেগ ছিল 5, 1 সেকেন্ডে তার বেগ ছিল হচ্ছে 10। তাহলে নিচে হচ্ছে 2 বিয়োগ 1, তাহলে নিচে 2 বিয়োগ 1 মানে কি 1, আর উপরে হচ্ছে 5 বিয়োগ 10 মানে -5। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, দেখো এইটা হচ্ছে ত্বরণ, তো সেই ত্বরণের মানটা কেমন হচ্ছে, ঋণাত্মক হচ্ছে, তা ত্বরণের মানটা ঋণাত্মক হবে। তাহলে এটা হচ্ছে 0, তাহলে ঋণাত্মক মান হচ্ছে নিচের দিকে, ওয়াই অক্ষের নিচের দিকে। তাহলে এই পয়েন্টে এইটা হচ্ছে ত্বরণের মনে করো ঋণাত্মক মান -এ। তাহলে গ্রাফটা হবে হচ্ছে এরকম একটা গ্রাফ, মানে এক্স অক্ষের অর্থাৎ এই যে টি আমি যে অক্ষে নিছি আর কি, তার সমান্তরাল হবে, কিন্তু সেটা হবে হচ্ছে নিচের দিকে। বুঝতে পারছো, এক্স অক্ষের নিচের দিকে, মানে সেই ক্ষেত্রে ওয়াই স্থানাঙ্কের মান অর্থাৎ ত্বরণের যে মানটা সেই মানটা হচ্ছে ঋণাত্মক। তো এটা গেল হচ্ছে ত্বরণ বনাম সময়ের গ্রাফ। এবার আসো সরণ বনাম সময়ের গ্রাফটা আঁকবো। তো সরণ বনাম সময়ের গ্রাফটা কেমন হবে আগেরটার সাথে একটু তুলনা করি। আগে ছিল কি, সময় বাড়তেছিল, সরণ আস্তে 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 এইভাবে বেড়ে যাচ্ছিল, একটা বক্ররেখার মতো হয়ে বেড়ে যাচ্ছিল, মানে যত বেশি সময় যাচ্ছিল তত সরণ হু হু করে বাড়তেছিল। এইবার কি হবে, এইবার আস্তে আস্তে বেগটা তার কমতেছে, মানে সমহারে তার বেগটা কমে যাচ্ছে। তাহলে গাড়ি এবার সরণটা কিন্তু সময়ের সাথে সাথে কমতে থাকবে। তাহলে ব্যাপারটা হবে এরকম যে প্রথমে অনেক বেশি ছিল, তারপর আস্তে আস্তে সময় যত যাচ্ছে সরণের মানটা কমতে 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 এক সময় দেখো সময় যাবে, মানে সময় বাড়তে থাকবে, কিন্তু সরণের মান আর পরিবর্তন হবে না। মানে সরণ মানে কি হচ্ছে, গাড়ি থেমে গেছে আর কি, সহজ কথায় গাড়ি থেমে গেছে, মানে সময় যাচ্ছে বাট সরণের মান আর চেঞ্জ হচ্ছে না, তার মানে কি গাড়ি থেমে গেছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে সরণ বনাম সময়ের গ্রাফটা। আর আমরা যদি মনে করো যে সূত্র দিয়ে আঁকতে চাই, তার সূত্র দিয়ে আঁকতে পারি। এই ক্ষেত্রে হবে s ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ারের গ্রাফ। তো ইউটি এটা মনে করো হচ্ছে 0, তাহলে s ইকুয়াল টু হাফ, এটা তো ধ্রুবক, তাহলে টি স্কোয়ার, কিন্তু এই যে সামনে একটা ঋণাত্মক আছে, তাহলে গ্রাফটা তখন এরকম একটা গ্রাফ হবে। তুমি ডিসমস যে অ্যাপটা আছে তোমার, সেই অ্যাপে দিয়েও তুমি দেখতে পারো। এটা মনে করো ওয়াই নিবা, ওয়াই ইকুয়াল টু হচ্ছে মাইনাস টি স্কোয়ার বা মাইনাস এক্স স্কোয়ার, এর গ্রাফটা তুমি ডিসমস অ্যাপে আঁকবা। মানে স্মার্টফোনের একটা অ্যাপ আছে গ্রাফ আঁকার জন্য, খুবই উপযোগী একটা অ্যাপ। তো এখানে আঁকলে তুমি দেখবা যে এরকম একটা গ্রাফ পাবা। তো এটা হচ্ছে সমমন্দনের গ্রাফ। ক্লিয়ার, বোঝা গেছে? এবার তুমি যদি এইখান থেকে ঢালের কনসেপ্ট দিয়ে তুমি বেগ বনাম সময় আঁকতে চাও, তারপরে বেগ বনাম সময় থেকে ঢালের কনসেপ্ট দিয়ে যদি তুমি মানে ত্বরণ বনাম সময়ের গ্রাফটা আঁকতে চাও, তো তুমি আঁকতে পারবা। দেখো কিভাবে আমরা ঢালের কনসেপ্ট দিয়ে আঁকবো। তাহলে ঢালের কনসেপ্ট দিয়ে যদি আঁকি, এই ক্ষেত্রে দেখো খেয়াল করো, প্রথমে ঢালটা অনেক বেশি ছিল, এই যে কোণ অনেক বেশি, তারপরে এই পয়েন্টে যখন আমরা দেখতেছি তখন ঢালের মানটা দেখো কমে গেছে, এই পয়েন্টে ঢালের মানটা আরো কমে গেছে,
এই পয়েন্টে ঢালের মানটা আরো কমে গেছে, কমতে কমতে এই পয়েন্টে দেখো ঢালের মানটা হয়ে গেছে 0। মানে এই পয়েন্টে যদি একটা স্পর্শক আঁকি, সেই স্পর্শকটা এক্স অক্ষের সমান্তরাল রেখা হয়ে গেছে, তাহলে ঢালের মান হয়ে গেছে 0। তাহলে ঢালের মান অনেক বেশি ছিল, কমতে 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 0 হয়ে গেছে। ঠিক আছে, ঢালের মানটা অনেক বেশি ছিল, অনেক বেশি ছিল, কমতেছে 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 সমহারে কমতে কমতে এক সময় কত হয়ে গেছে, 0 হয়ে গেছে। তাহলে এরকম গ্রাফ আঁকতে হবে। সরণ বনাম সময়ের লেখচিত্রে ঢাল, এই ঢাল মানে কি, ঢাল মানে হচ্ছে বেগ। তাহলে দেখি তো এই যে বেগ বনাম সময়, তাহলে দেখো এই যে বেগ মানে ঢাল বেশি ছিল, অনেক বেশি ছিল, তারপরে সময়ের সাথে কমতে 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 0 হয়েছে, কমতে 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 0 হয়েছে। ক্লিয়ার ব্যাপারটা? দেখো তো এই যে ঢালের কনসেপ্ট দিয়ে আঁকতে পারি কিনা। এবার এখান থেকে যদি আঁকি, দেখো এটা হচ্ছে এই যে বেগ বনাম সময়ের গ্রাফ, এই যে গ্রাফটা, এই গ্রাফটা হচ্ছে একটা সরল রেখা, তাহলে সরল রেখার ঢাল হচ্ছে ধ্রুবমান। এখন আমি এই সরল রেখার ঢাল বের করব। তুমি দেখো তো এই সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে, এই কোণটা সূক্ষ্ম কোণ নাকি স্থূল কোণ? স্থূল কোণ। ঠিক আছে, এই কোণটা হচ্ছে স্থূল কোণ। তো কোণ যদি স্থূল কোণ হয়, তাহলে ট্যান স্থূল কোণ, ট্যান 90 ডিগ্রি বেশি, ক্যালকুলেটর দিয়ে দেখো সেটা কি আসবে, ঋণাত্মক মান আসবে। তাহলে এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে সেই কোণটা হচ্ছে স্থূল কোণ। তাহলে এই রেখার যে ঢালটা সেটা হবে ঋণাত্মক ঢাল এবং ধ্রুব ঢাল। কি হবে, ঢালটা তো ঋণাত্মক হবে কিন্তু সরল রেখা বলে ধ্রুব ঢাল হবে। তো বেগ বনাম সময়ের গ্রাফে যে ঢালটা, সেই ঢালটা তো ত্বরণ, তাহলে ত্বরণ বনাম সময়ের গ্রাফে যে মানটা আমরা পাবো সেই মানটা ধ্রুব মান হবে, কিন্তু সেটা হবে হচ্ছে ঋণাত্মক। দেখো তো তাই হয়েছে কিনা। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে ঢালের কনসেপ্ট দিয়ে আমরা আঁকতে পারলাম। এবার আসো আমি যদি সূত্র দিয়ে আঁকতে চাই, সূত্র দিয়ে, তো সূত্র দিয়ে আঁকলে দেখো এস ইকুয়াল টু হচ্ছে ইউটি মাইনাস হাফ এ টি স্কোয়ার। তো ইউটি ধরো 0, আদিবেগ নাই, ধরো 0, আদিবেগ 0। তাহলে এস ইকুয়াল টু হচ্ছে মাইনাস হাফ এ টি স্কোয়ার। এর গ্রাফটা এরকম একটা গ্রাফ হবে, এরকম একটা আয়তাকার পরাবৃত্তের গ্রাফ হবে, হয়েছে সেটা। এরপরে খেয়াল করো এই যে বেগ বনাম সময়ের গ্রাফ, তো বেগ বনাম সময়ের গ্রাফে ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি হবে, যে ত্বরণ, ত্বরণ হচ্ছে মাইনাস, তাহলে আগে যেমন প্লাস হচ্ছিল এখানে এবার মাইনাস হবে। তো দেখো এটা হচ্ছে ওয়াই, ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স প্লাস সি। দেখো তো একটা সরল রেখার সমীকরণ না, ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স প্লাস সি, একটা সরল রেখার সমীকরণ, কিন্তু তার ঢালটা কেমন, ঋণাত্মক ঢাল। তো তাই হয়েছে যে ঢাল ঋণাত্মক একটা সরল রেখার সমীকরণে আমি পাইছি যে এই যে ঢালটা, এই ঢালটা হচ্ছে ধ্রুব ঢাল। তো ধ্রুব ঢালের যদি গ্রাফ আঁকি তাহলে ত্বরণ বনাম সময়ের গ্রাফটা পাবো যে ধ্রুব ঢাল, কিন্তু সেটা কেমন, ঋণাত্মক। তো সমীকরণ দেখেও কিন্তু আমরা আঁকতে পারি। তাহলে এই যে আমি গ্রাফগুলা শিখা দিলাম, এই গ্রাফগুলো একটু মাথায় রাখবা, এইগুলা কিন্তু তোমাকে এমসিকিউ এর জন্য কাজে লাগবে। এমসিকিউ এর অনেক ম্যাথ প্রবলেম বা অনেক এমসিকিউ প্রবলেম যেগুলো আসে সেগুলো কিন্তু এই গ্রাফ থেকে আসে। তো আশা করি এখন তুমি সলভ করতে পারবা। এবার আমরা এই গ্রাফ থেকে একটা গতির সূত্র প্রমাণ করব। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ টি স্কয়ার, যে সূত্রটা আমরা শিখছিলাম, ক্যালকুলাস দিয়ে প্রমাণ করছিলাম, সূত্র দিয়েও প্রমাণ করছিলাম, এই সূত্রটা আমরা এবার গ্রাফ থেকে প্রমাণ করব। তারপরে আমরা কিছু ম্যাথ করব, যে ম্যাথগুলো আমরা সূত্র দিয়েও করতে পারি, আবার আমি চাইলে গ্রাফ দিয়েও করতে পারি। তো আগে আমরা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ টি স্কয়ার এই সূত্রটা একটু গ্রাফ থেকে প্রমাণ করে নিই। চলো, গ্রাফ থেকে গতির সূত্র প্রমাণ, গতির সূত্র প্রমাণ। আমরা কোন সূত্রটা প্রমাণ করব, সরণের সূত্রটা, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, এই সূত্রটা প্রমাণ করব। গ্রাফের মেথডে সুষম ত্বরণে চলমান কোন একটা বস্তু কণার সরণের সূত্রটা আমরা প্রমাণ করব। তো গ্রাফ থেকে প্রমাণ করার ফায়দাটা কি? সুবিধাটা বা ফায়দাটা হচ্ছে যে আমরা কিছু গতির ম্যাথ আসবে, যে ম্যাথগুলো আমরা খুব সহজে করার জন্য গ্রাফের মেথডে করব। তো গ্রাফের মেথডে করলে, মানে যে ম্যাথগুলো আমরা সূত্র দিয়েও করতে পারি, কিন্তু তো গ্রাফের মেথডে করলে খুব সহজে আমরা করতে পারবো, উত্তরটা খুব তাড়াতাড়ি চলে আসবে। যে এখানে সূত্র খাটাই করলে প্রসেসটা একটু জটিল হবে। তো গ্রাফ দিয়ে করার জন্য অবশ্যই আগে আমার বুঝতে হবে যে গ্রাফে কোন জিনিসটা কি মিন করে। তো তার জন্য প্রমাণটা আগে আমাদের খুব ভালো করে বোঝা লাগবে। প্রমাণটা বুঝতে পারলে প্রমাণ খাটায় সূত্র দিয়ে আমরা বা গ্রাফ দিয়ে আমরা যে ম্যাথগুলো করবো সেটা কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারবো। তো তার জন্য আমি আগে গ্রাফটা আঁকি। এই গ্রাফটা হচ্ছে বেগ বনাম সময়ের একটা গ্রাফ, সুষম ত্বরণে চলমান কোন একটা বস্তু কণার বেগ বনাম সময়ের গ্রাফ। একটু আগে তো আমরা গ্রাফটা দেখছি। তাহলে কোন ক্ষেত্রে, সুষম ত্বরণের ক্ষেত্রে, সুষম ত্বরণ মানে প্লাস এ। তো টি ইকুয়াল টু 0 সময়, মানে যখন আমি সময় কাউন্ট করতেছি সেই মুহূর্তে গাড়ির একটা বেগ ছিল। তো গাড়ির মনে করো যে বেগটা ছিল সেই বেগটা হচ্ছে আদি বেগ, এই যে এতটুকু বেগ, এটা হচ্ছে ইউ। তো এইখান থেকে গাড়িটা এবার মনে করো যে আদি বেগ নিয়ে যাত্রা শুরু করছে, সুষম ত্বরণে যাত্রা শুরু করছে, সময়ের সাথে সাথে তার বেগটা বাড়তেছে। তো একটু আগে তো আমরা গ্রাফটা আঁকছি, গ্রাফটা এরকম একটা সরল রেখার গ্রাফ হবে। তো গাড়ি এভাবে সুষম ত্বরণে চলে, মনে করো এটা পি বিন্দু, পি বিন্দুতে পৌঁছাইলো। তাহলে পি বিন্দুতে পৌঁছাইলে অতিবাহিত যে সময়টা, সেই অতিবাহিত সময়টা হচ্ছে এইখান থেকে এতটুকু, যেটাকে আমরা টি দিয়ে মার্ক করলাম। এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে আমরা বললাম এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে ও বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু। এখন আমি সরণ বের করব, মানে গাড়িটার অতিক্রান্ত মোট সরণ এটা আমি বের করব।
তো সরণের কথা ছাড়ো, আগে আমি সরণ বের করতে চাচ্ছি না, আমি আপাতত চাচ্ছি এই যে ক্ষেত্রফলটা তৈরি হলো, একটা ক্ষেত্র তৈরি হলো, কেমন ক্ষেত্র? ট্রাপিজিয়ামের ক্ষেত্র। এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা আমি বের করব। এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র যাদের মাথায় আছে তারা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র খাটাই করতে পারবা। আর সূত্র যদি মনে না থাকে তাহলে আমরা একটু চালাকি করে এভাবে করতে পারি, এ বিন্দু থেকে, যে এ বিন্দু থেকে আমি এই রেখার উপর অর্থাৎ পিবি রেখার উপর একটা লম্ব টেনে নিতে পারি। তো লম্ব টানলাম, ধরো এই বিন্দুটা হচ্ছে ডি বিন্দু, কি কাজ করলাম? এডি লম্ব টানলাম কার উপরে? পিবি রেখার উপর। তাহলে এই ট্রাপিজিয়ামটা এবার দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে ত্রিভুজ এবং আরেকটা হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে এই যে ত্রিভুজ এবং আয়তক্ষেত্র এই দুইটা যোগ করলে কিন্তু আমি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা পাবো। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, এই ট্রাপিজিয়ামের মোট ক্ষেত্রফল এটা হচ্ছে এ ও বি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যোগ এ পি ডি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। এই দুইটা ক্ষেত্রফল যোগ করলে কিন্তু আমি এই ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফলটা পাবো। তো প্রথমে আসো আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করব। এই আয়তক্ষেত্রের দেখো এইটা হচ্ছে দৈর্ঘ্য যেটাকে আমরা টি দিয়ে প্রকাশ করছি, আর এটা হচ্ছে প্রস্থ যেটা হচ্ছে আদিবেগ ইউ। তার মানে এ ও ইন্টু হচ্ছে ও বি। তো আমি একবারে লিখি, এ ও মানে হচ্ছে ইউ ইন্টু এই যে ও বি এটা মানে হচ্ছে টি, তাহলে ইউ ইন্টু টি, এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এবার আমি এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করব। এইটা যদি টি হয় তাহলে এতটুকু কিন্তু টি। তো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো ভূমি হচ্ছে এডি আর উচ্চতা হচ্ছে পি বি, এটা হচ্ছে উচ্চতা, সরি পিডি। এখন আমাদের কি করতে হবে? ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে হবে। তো এডি এর যে মানটা সেটা কিন্তু আমি টি বসাই দিতে পারি, তাহলে ইউটি প্লাস হাফ এটা হচ্ছে টি ইন্টু বসাইতে হবে হচ্ছে পিডি এর মানটা, পিডি হচ্ছে এইটা। এবার তুমি দেখো এই যে রেখাটা ছিল এই রেখাটা হচ্ছে সমতরণে চলমান রেখা, তাহলে সমতরণে চলতেছে। তাহলে এইটুকু ওয়াই অক্ষে, দেখো তো এটা ওয়াই অক্ষে তুমি কি নিছো? বেগ দিছো না? তাহলে এইটুকু হচ্ছে বেগ ভি আর এইটুকু হচ্ছে সময় টি। তাহলে বেগ বনাম সময় মানে ঢাল সুষম ত্বরণে চলতেছে, বেগ বনাম সময়ের যে লেখচিত্র গ্রাফের যে ঢালটা, সেই ঢালটা কি হবে? সেই ঢালটা হবে হচ্ছে ত্বরণ। তাহলে ঢাল, এই ঢালটা হবে হচ্ছে ত্বরণ, এই ত্বরণটা হচ্ছে এ, এটা ইকুয়াল টু হচ্ছে লম্ব মানে ঢাল, ঢাল মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব, ঢাল মানে ট্যান থেটা, ট্যান থেটা মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে পিডি ডিভাইডেড বাই ভূমি হচ্ছে এডি, তো এডি এর মান হচ্ছে টি। তাহলে অতএব এখান থেকে দেখো যে পিডি এটার মান আমি পেয়ে গেছি, পিডি ইকুয়াল টু হচ্ছে এ ইন্টু টি। তাহলে পিডি এর মান আমি বসাই দিই, এ ইন্টু টি বসাই দিই। তাহলে এবার দেখো ইউটি প্লাস এখানে হাফ এ টি ইন্টু টি মানে টি স্কোয়ার। তাহলে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা কি নির্দেশ করে? সরণ এস নির্দেশ করে। তাহলে এই যে ক্ষেত্রফলটা টোটাল, এই যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটাই হচ্ছে সরণ। তো দেখো গ্রাফ থেকে কিন্তু আমরা এই জিনিসটা প্রমাণ করতে পারছি। এখন গ্রাফ থেকে যখন আমরা ম্যাথ করব তখন কি কি জিনিস মাথায় রাখতে হবে? আমি তো প্রমাণটা দেখালাম, আশা করি প্রমাণটা বুঝতে পারছো। এখন গ্রাফ থেকে যখন আমরা গতির ম্যাথগুলো করব তখন আমরা কি কি জিনিস মাথায় রাখবো? মানে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই সূত্র রিলেটেড মনে করো একটা ম্যাথ আসছে, আমরা সূত্র খাটায় করতে পারি, কিন্তু এটা আমরা গ্রাফ দিয়ে করব। এখন গ্রাফ দিয়ে করতে গেলে আমাদের কি কি জিনিস মাথায় রাখতে হবে? তাহলে গ্রাফ দিয়ে করতে গেলে আমাদের মাথায় রাখতে হবে আমরা সর্বদা এক্স অক্ষে সময় নিব, এক্স অক্ষে সময় নিব, ওয়াই অক্ষে সর্বদাই আমরা বেগ নিব। এই দুইটা জিনিস আমরা আগে মাথায় রাখবো। তারপরে যে ক্ষেত্রফলটা তৈরি হবে, রেখা যে ক্ষেত্রফলটা তৈরি করবে সেই ক্ষেত্রফলটাই সর্বদাই সরণ হবে যে কোনো ক্ষেত্রে। আমি তো এখানে সমতরণ দিয়ে আঁকছি, সমমন্দন হোক বা মানে সমবেগ হোক, যাই হোক না কেন সবসময় ক্ষেত্রফলটাই হবে হচ্ছে সরণ। এবং এই রেখার যে ঢালটা সেই ঢালটা হবে হচ্ছে ত্বরণ। তাহলে মাথায় রাখবা ঢাল হবে ত্বরণ, ক্ষেত্রফল হবে সরণ, এক্স অক্ষে নিতে হবে সময়, ওয়াই অক্ষে নিতে হবে বেগ। মানে সহজ কথাই বেগ বনাম সময়ের লেখচিত্রে সরণ হবে ক্ষেত্রফল এবং ঢাল হবে ত্বরণ। বুঝতে পারছো? বেগ বনাম সময়ের লেখচিত্রে সরণ হবে ক্ষেত্রফল এবং ঢাল হবে ত্বরণ। দেখো তো অন্তরীকরণের সাহায্যে এই কথাটা বলা যায় কিনা। তুমি দেখো বেগ বনাম সময়ের লেখচিত্রে, বেগ বনাম সময়ের লেখচিত্রে আমি যদি বেগের পরিবর্তনের হার অর্থাৎ ঢাল বের করি, তাহলে বেগ বনাম সময়ের লেখচিত্রে ঢাল অর্থাৎ বেগের পরিবর্তনের হার এটা কি নির্দেশ করে? ত্বরণ নির্দেশ করে। সূত্র দেখো এ ইকুয়াল টু হচ্ছে ডিভি ডিভাইডেড বাই ডিটি। তাহলে বেগকে যদি অন্তরীকরণ করা হয় তাহলে কি পাওয়া যায়? ঢাল পাওয়া যায়, আর ঢালটাই কি? ত্বরণ নির্দেশ করবে। তাহলে বেগ বনাম সময়ের গ্রাফে ঢাল কি? ত্বরণ। এবার আসো খেয়াল করো, আমি যদি ইন্টিগ্রেশন করি বেগের ফাংশনকে, যদি সময়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে পাবো হচ্ছে সরণ। কিভাবে এটা আসলো দেখো, এই যে বেগ ভি এটা হচ্ছে ডিএস ডিটি, তাহলে ডিএস ইকুয়াল টু ভি ডিটি। এবার উভয় পাশে ইন্টিগ্রেশন করো, তাহলে ইন্টিগ্রেশন করলে টোটাল সরণ এস, এস হচ্ছে বেগের ফাংশনকে সময়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করা। তাহলে বেগের ফাংশনকে সময়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করে আমি সরণ পাচ্ছি, আর ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই? ক্ষেত্রফল পাই।
তাহলে দেখো বেগ বনাম সময়ের ফাংশনের ঢাল হবে হচ্ছে ত্বরণ আর ক্ষেত্রফল হবে হচ্ছে সরণ। খুব সহজে কিন্তু এই কথাটা আমরা বলতে পারতেছি। তাহলে এই চারটা জিনিস মাথায় রাখবা, এই চারটা জিনিস মাথায় রাখলে তুমি ম্যাথ প্রবলেম সলভ করতে পারবা। তো আজকের ক্লাসে আমরা জাস্ট নিয়ম রক্ষার জন্য একটা ম্যাথ প্রবলেম সলভ করব, এর পরবর্তী ক্লাসে আমরা অনেকগুলো প্রবলেম সলভ করবো। আমাদের সূত্র তো সব পড়া হয়ে গেছে, এর পরবর্তী ক্লাসে সবই ম্যাথ করতে হবে। তো প্রথম আজকের যে প্রবলেমটা, এটা প্রবলেমটা আমাদের বলতেছে একটি গাড়ি কোন বিন্দু 10 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করার পর 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে 5 সেকেন্ড চলল। গাড়ির সরণ এবং 5 সেকেন্ড পর বেগ কত হবে? এই টাইপের ম্যাথ তোমরা 9 10 হাজার করছো, তো করে ফেলো। তোমরা প্রথমে সূত্র খাটাই করো। তাহলে কি কি জিনিস দেওয়া আছে? এত বেগ নিয়ে এত ত্বরণে চললো। এই যে বেগটা, এই বেগটা হচ্ছে আদিবেগ ইউ। তাহলে আদিবেগ ইউ এর মান আমাদের বলে দেওয়া আছে, ইউ এর মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। ত্বরণের মান আমাদের বলে দিচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। কত সময় ধরে চলছে? 5 সেকেন্ড সময় ধরে চলছে। তাহলে এই তিনটা ডাটা আমাদের দেওয়া আছে। বেগ বের করতে হবে, সরণ বের করতে হবে। তাহলে বেগ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা হচ্ছে সূত্র। ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে 10, এর মান কত? এর মান 2। কত সময় ধরে চলছে? 5 সেকেন্ড ধরে চলছে। তাহলে 5 গুণ 2 10 যোগ 10, তাহলে 20 মিটার পার সেকেন্ড। এটা হবে তার 5 সেকেন্ড পর শেষ বেগ। বের করে ফেললাম সূত্র খাটায়। এবার সরণ বের করব। সরণ হচ্ছে এস ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তাহলে ইউ এর মান কত? 10, টি এর মান কত? 5 প্লাস হাফ এর মান 2, টি এর মান হচ্ছে 5, 5 এর বর্গ। তাহলে 2 2 কাটাকাটি, এখানে 25 আর এখানে 50, তাহলে 75 মিটার। এইটা হচ্ছে তার অতিক্রান্ত সরণ। তাহলে সরণ এবং বেগটা বের করে ফেলছি। কিভাবে করলাম? সূত্র খাটাই করলাম। এই ম্যাথটা এবার আমি গ্রাফ দিয়ে করব। দেখো ভালো করে, এই ম্যাথটাই গ্রাফ দিয়ে করব। তাহলে গ্রাফ দিয়ে করতে গেলে আমাদের কি করতে হবে? একটা গ্রাফ আঁকতে হবে, যেখানে এক্স অক্ষে নিতে হবে সময় এবং ওয়াই অক্ষে নিতে হবে হচ্ছে বেগ। এবার দেখো পরিমাপটা, একটি গাড়ি কোনো বিন্দু এত বেগে অতিক্রম করার পর, তাহলে এটা হচ্ছে তার আদিবেগ। তাহলে টি ইকুয়াল টু 0 সময়, যখন আমি সময় কাউন্ট করতেছি তখন তার একটা বেগ ছিল, সেই বেগের মানটা হচ্ছে 10, এটা হচ্ছে আদিবেগ ইউ। এরপরে গাড়িটা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে চলছে। দেখো প্লাস ত্বরণ নিয়ে চলছে, তাহলে ত্বরণ নিয়ে চললে তার বেগটা বাড়ছে, এভাবে বাড়ছে। বেড়ে মনে করো যে এই বিন্দুতে সে পৌঁছাইছে। তো পৌঁছাইতে সে কত সময় লাগছে? সেই সময়টা হচ্ছে 5 সেকেন্ড। তাহলে এইখান থেকে এই যে সময়টা, এক্স অক্ষে যেহেতু আমি সময় নিছি, তাহলে এই সময়টা এটা হচ্ছে 5 সেকেন্ড। এখন আমাদের বলতেছে গাড়ির সরণ কত? তাহলে সরণ হবে ক্ষেত্রফল। এখন তোমার সূত্র টুত্র কিছু বোঝার দরকার নেই, তুমি ক্ষেত্রফলটা বের করো। তো ক্ষেত্রফলটা কিভাবে বের করবা? এখান থেকে যে লম্ব টেনে দাও। তাহলে দেখো লম্ব টেনে দিলে এটা একটা আয়তক্ষেত্র এবং একটা ত্রিভুজ হয়ে গেছে। এখন তুমি ক্ষেত্রফলটা বের করবা। তাহলে আগে এই ক্ষেত্রফলটা বের করি। এই ক্ষেত্রফলটা মানে সরণ হবে হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফলটা আগে বের করি। 10 আর এটা হচ্ছে 5, তাহলে 10 গুণ 5, 10 গুণ 5, এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্লিয়ার? ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। এইটা যদি 5 সেকেন্ড হয়, তাহলে এটা হচ্ছে 5 সেকেন্ড, অর্থাৎ ভূমি হচ্ছে 5 সেকেন্ড। তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে 5, উচ্চতা লাগবে এই যে এতটুকু উচ্চতা লাগবে। এই উচ্চতার মানটা আমাদের দেওয়া নাই। ধরো এই উচ্চতার মানটা, এটাকে আমরা ধরলাম বেগ ভি, ধরলাম। তাহলে এইটা ভি আর এইটা হচ্ছে 5। এর যে ঢালটা, এই রেখার ঢাল, সেই ঢালটা হবে হচ্ছে ত্বরণ। ঢালটাই হবে ত্বরণ। আমি কি মাথায় রাখতে বলছি? এক্স অক্ষে সময় নিব, ওয়াই অক্ষে বেগ নিব, ক্ষেত্রফল হবে সরণ, ঢাল হবে ত্বরণ। তাহলে ঢাল হচ্ছে ত্বরণ এ, এর মান আমাদের বলে দিছে 2। তাহলে ঢাল মানে ট্যান থেটা মানে কি? লম্ব বাই ভূমি না? তাহলে লম্ব কত? ভি, আর ভূমি কত? 5, তাহলে ভি ডিভাইডেড বাই 5। তাহলে অতএব ভি ইকুয়াল টু 5 গুণ 2 10। তাহলে এই যে অংশটুকুর মান, অর্থাৎ এই যে উচ্চতাটা, এই উচ্চতাটার মান আমরা পাচ্ছি হচ্ছে 10। তাহলে হাফ ইন্টু ভূমির মান কত? 5 বসাইছি। এবার উচ্চতা বসাইতে হবে, উচ্চতার মান কত? 10। তাহলে 2 আর 10 কাটাকাটি করে এখানে উপরে থাকতেছে 5, 5 গুণ 5 25, আর এখানে যোগ হচ্ছে 50, কত হচ্ছে? 75 মিটার। আগেও আমরা কত পাইছিলাম? 75 মিটার পাইছিলাম। তো এটা আমরা গ্রাফ থেকে করলাম। ক্লিয়ার ব্যাপারটা? বুঝতে পারছি, খুব সহজ জিনিস কিন্তু। আচ্ছা, এবার তুমি বলতে পারো ভাই বেগটাও বের করেন। হ্যাঁ করবো। দেখো বেগটা, শেষ বেগ বের করতে হবে। তাহলে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই যে গাড়ি এই যে এই পর্যন্ত গেছে, তাহলে এই পর্যন্ত এই যে বেগটা, এই বেগটা হচ্ছে শেষ বেগ। তাহলে অলরেডি তার বেগ, আদি বেগ এতটুকু ছিল হচ্ছে 10, আর এই যে এতটুকু এটা হচ্ছে 10। তাহলে টোটাল বেগ এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট থেকে এই পর্যন্ত টোটাল যে বেগটা, সেটা হচ্ছে 10 যোগ 10। তাহলে 10 যোগ 10 কত হচ্ছে? 20। তাহলে বেগ ভি এটা হচ্ছে 10 যোগ 10, মানে গ্রাফ থেকে তুমি দেখে বলবা যে এইখান থেকে এই পর্যন্ত বেগ, তাহলে টোটাল 10 যোগ 10, তাহলে 20 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বেগ ভি। ক্লিয়ার ব্যাপারটা? বুঝতে পারছি। তাহলে গ্রাফ থেকে আমরা বেগ বের করলাম, গ্রাফ থেকে
সরণ বের করলাম, তাহলে গ্রাফ থেকে এখন কিন্তু আমরা এই ম্যাথগুলা করতে পারবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। তোমরা গ্রাফ থেকে ম্যাথগুলো করার প্র্যাকটিস করবা। তোমাদের বইতে 9, 10-এ তোমরা যে বই পড়ে আসছো ওই বইতে তো অনেক ম্যাথ ছিল, তো ওই ম্যাথগুলো তোমরা একটু চেষ্টা করবা যে গ্রাফ থেকে করা যায় কিনা। ঠিক আছে, আর পরবর্তী ক্লাসে তো আমরা আরো অনেকগুলো ম্যাথ করবো। ওকে।